আমাদের খাবার সার্ভ করে গেছে, রুটি আর পনির বাটার মশলা। ঝিনুক আর আমার মেয়ে যশস্বী ইতিমধ্যে পৌঁছে গেছে প্যাংগং লেকের সামনে। স্বর্গে পৌঁছে গেছি। পেছনে দেখো তোমরা, পেছনে হচ্ছে স্বর্গের লেক, প্যাংগং লেক, দুর্ধর্ষ। আমাদের ফ্রাইড রাইস রেডি, এখন ঝিনুক সার্ভ করছে প্লেটে। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে ডিস্কিট ছেড়ে প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ডিস্কিটে আমরা দুদিন ছিলাম, এবার এক রাত্রি প্যাংগংয়ে থাকবো। তো প্যাংগংয়ে যাত্রার পথে কি কি হলো, কি কি দেখতে পেলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সঙ্গে থাকুন। এখন ঘড়িতে ঠিক 9:30 বাজে, আর আমরা আবার ডিস্কিটের সোনাম গেস্ট হাউসকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থল, বহু আকাঙ্ক্ষিত সেই প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখান থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স হলো অলমোস্ট 162 কিলোমিটার। গেস্ট হাউস ছেড়ে কিছুটা আসতেই আবার একটা সরু ব্রিজ দেখতে পাচ্ছি, যার নিচ দিয়ে শিয়ক নদী বয়ে যাচ্ছে। তবে এখানে শিয়ক নদীটা অন্যান্য জায়গার তুলনায় বেশ চওড়া। ব্রিজটা লম্বায় অনেকটাই বড়, কিন্তু খুবই সরু, শুধুমাত্র একদিকের গাড়ি অ্যাট এ টাইম পার হতে পারবে। তবে এই ব্রিজটা অন্যান্য ব্রিজগুলোর তুলনায় একটু আলাদা, আর সেটা হলো যে এখান দিয়ে শুধুমাত্র ছোটোখাটো গাড়ি যাতায়াত করতে পারবে। বাস, লরি বা অন্য কোনো হেভি ভেহিকল এই ব্রিজটা ব্যবহার করতে পারবে না। বড় গাড়ি পারাপারের জন্য দূরে আরও একটা অন্য ব্রিজ আছে। আমরা আমাদের এই ট্রিপের কোনো জায়গাতেই শিয়ক নদীর খুব একটা ভয়াবহ রূপ দেখতে পাইনি। তবে এখানে ব্রিজের সাইজটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্যান্য মাসগুলোয় যখন ওপর থেকে গ্লেসিয়ার গলা জল এই নদীতে এসে মেশে, তখন এর রূপ কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সেপ্টেম্বর মাসে আসার জন্য আমরা অবশ্য আগাগোড়াই নদীটার খুব শান্ত রূপই দেখতে পেয়েছি। যাই হোক, এইমাত্র আমরা ব্রিজটা পার করে শিয়ক নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গেছি, আর আবার এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন প্যাংগং লেকের দিকে। বহুক্ষণ ধরে এক নাগাড়ে পাহাড়ের চূড়ান্ত রুক্ষতা দেখতে দেখতে খুবই বোর হচ্ছিলাম। তবে এখন আবার একটু গ্রিনারিসের দেখা পেয়ে খুবই ভালো লাগছে। এই অঞ্চলটা মোটামুটি গাছপালায় ভর্তি। সোনামজি বলল সামনেই একটা ছোট্ট লোকালয় আছে। লোকালয় বললে ভুলই হবে, ট্যুরিস্টদের রিফ্রেশমেন্টের জন্য গোটা কয়েক বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তবে যাই হোক না কেন, জায়গাটা দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর। আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তবে গ্রিনারিস দেখে মন যতটা না ভরে গেছিল, তার চেয়ে অনেক বেশি শরীর কষ্ট পাচ্ছে এখানকার ভয়ঙ্কর রাস্তাটা পার করতে। দেখে আশা করি বুঝতেই পারছেন যে এই পুরো জায়গাটা জুড়ে রাস্তাটার কন্ডিশন কি সাংঘাতিক। ঝাঁকানি খেতে খেতে একেবারে শরীরের কলকবজা সমস্ত ঢিলে হয়ে গেছে। অন্য দিনের মতো আজকেও সকালে কোনো রকম খাওয়া দাওয়া না করেই গেস্ট হাউস থেকে চেক আউট করেছিলাম। ভেবেছিলাম প্যাংগংয়ের কাছাকাছি গিয়ে কোনো ভালো রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্টটা করে নেব, কিন্তু এখন মনে হচ্ছে ব্রেকফাস্টটা যত শীঘ্র সম্ভব সেরে নেওয়া যায় ততই ভালো। কারণ এই বিভৎস ঝাঁকুনিতে পেট পুরো খালি হয়ে গেছে, আর খিদেতে রীতিমতো গা গুলোনো শুরু হয়ে গেছে। তাই দেরি না করে সোনামজিকে ইমিডিয়েট ব্রেকফাস্টের জন্য কোথাও গাড়ি দাঁড় করাতে বললাম। কিন্তু সোনামজি বলল যে এখানে আশেপাশে ব্রেকফাস্ট করার জন্য কোনো ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে না। আমাদের যতই কষ্ট হোক না কেন বিস্কিট, চিপস জাতীয় হালকা কিছু খেয়ে ওয়েট করতেই হবে যতক্ষণ না ডুরবুক ভিলেজ আসছে। কারণ ডুরবুকেই একমাত্র ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করার জন্য ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে। তবে সোনামজি এটাও জানালো যে এই সাংঘাতিক রাস্তাটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আর তারপরই শুরু হয়ে যাবে মাখনের মতো মসৃণ রাস্তা।
যাক, সোনামজির এই কথাটা শুনে মনটা একটু হলেও হালকা হলো। অগত্যা এগিয়ে চললাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ডুরবুকের উদ্দেশ্যে। গুগল অনুযায়ী ডুরবুক এখান থেকে আর মাত্র 16 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি আধ ঘন্টা। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কথা বলতে বলতে আমরা পাহাড়ের বেশ খানিকটা ওপরে উঠে এসেছিলাম, আর এখন আবার নিচের দিকে নামা শুরু করেছি। একটু আগেও শিয়ক নদী আমাদের ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছিল, কিন্তু এখন আমরা এতটাই ওপরে উঠে এসেছি যে নদীটার এক চুলও দেখতে পাচ্ছি না। যেমনটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটায় আপ ডাউন পাশাপাশি দুটো গাড়ি যাতায়াত করতে বেশ অসুবিধে হচ্ছে। দুটো বড় গাড়ি মুখোমুখি এসে গেলে কি হবে সেটা ভেবেই খুব ভয় লাগছে। রাস্তাটা এখানে মোটামুটি ভালো হলেও খুবই সরু। দুটো লাইট ভেহিকেলই পাশাপাশি যেতে পারছে না। সামনে উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে গেছে বলে আমাদের সামনের গাড়িটাকে দাঁড়িয়ে যেতে হলো, না হলে কোনো গাড়িই বেরোতে পারবে না। তার ওপর আবার পাহাড়ের মাথা থেকে ছোট বড় আকারের পাথর মাঝে মাঝেই নিচের দিকে গড়িয়ে পড়ছে। বাঁ দিকে বিশাল খাদ, সব মিলিয়ে একটা ভয়াবহ পরিবেশ। যাই হোক, উল্টো দিক দিয়ে আসা গাড়িটা যথাসম্ভব পাহাড় ঘেঁষে দাঁড়িয়ে গিয়ে আমাদের আর সামনের গাড়িটাকে যাবার রাস্তা করে দিল, আর আমরাও ধীরে ধীরে এগিয়ে গেলাম। দেখতে দেখতে আমরা নিমেষের মধ্যে পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি। শিয়ক নদীটাকে আবার আমাদের বাঁ পাশ দিয়ে বয়ে যেতে দেখতে পাচ্ছি। দেখে তো মনে হচ্ছে যে এটা একটা ল্যান্ডস্লাইড জোন। রাস্তার মাঝে পড়ে থাকা অজস্র পাথরের টুকরোগুলো দেখলেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সামনে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা সোজা চলে গেছে, আর একটা ঠিক উল্টো দিক দিয়ে এসে পাহাড়ের আরো নিচে নেমে গেছে। দূরে আবার একটা ডিস্টেন্স চার্টবোর্ড দেখা যাচ্ছে। বোর্ড অনুযায়ী এখান থেকে শিয়ক ভিলেজ 5 কিলোমিটার, ডুরবুক 10 কিলোমিটার, টাংসে 17 কিলোমিটার, আর প্যাংগং লেক 55 কিলোমিটার। এছাড়া একটু আগেই উল্টো দিক থেকে আসা যে রাস্তাটার উল্লেখ করলাম ওটা সরাসরি লে চলে গেছে। ডিস্টেন্স হলো 130 কিলোমিটার। সত্যি সত্যি সোনামজির কথা মতো কিছুটা এগোতে না এগোতেই পরিবেশটা পুরো পাল্টে গেল, আর তার সঙ্গে রাস্তার কন্ডিশনও। আবার সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। পুরো জার্নিটা জুড়ে খালি শিয়ক নদীকে একবার ডান দিক থেকে বাঁ দিকে আর বাঁ দিক থেকে ডান দিকে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাতায়াত লেগেই রয়েছে। আর যখনই এক পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে গিয়ে উঠছি তখনই তার আশেপাশের প্রাকৃতিক চেহারাটাও সম্পূর্ণ বদলে যাচ্ছে। সত্যিই বড়ই বিচিত্র এই দেশ। একটু আগেই আপনাদের বলেছিলাম না যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠলেই সেখানকার আশেপাশের দৃশ্যটাও কেমন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই হচ্ছে তার জলজান্ত এক্সাম্পল। কিছুক্ষণ আগেই আমরা শিয়ক নদীর উপর ব্রিজ ক্রস করে এই পাহাড়টায় উঠেছি, আর দেখুন এখানকার দৃশ্যটা পুরোপুরি ভিন্ন। এখানে পাহাড়ের গঠনের সঙ্গে সঙ্গে শিয়ক নদীর মধ্যেও এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, আমরা ধীরে ধীরে ডুরবুকের দিকে এগিয়ে চলেছি। আশা করছি খুব শীঘ্রই পৌঁছে যাব। বেশ চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। আর খানিকটা গেলেই আমরা ডুরবুক পৌঁছে যাব, আর সেখানেই আমরা আজকের প্রথম হল্টটা নেব ব্রেকফাস্ট করার জন্য। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা ডুরবুক পৌঁছে গেছি, আর সোনামজি কারাকুরাম নামে একটা বেশ এলাহি রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করাচ্ছে। প্যাংগং যাওয়ার পথে আমরা ডুরবুকে একটা ব্রেক নিলাম। সকালে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তাই ভাবলাম যে একেবারে লাঞ্চ আর ব্রেকফাস্টটা একসাথেই সেরে দেবো। হোটেল থেকে আমার নিজের বানানো চা আর বাড়ি থেকে আনা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো এই হোটেলটায় দাঁড়ালো আমাদের সোনামজি। এই হোটেলটাতে আমরা লাঞ্চ কাম ব্রেকফাস্টের অর্ডার করে দিয়েছি। তো অর্ডার করেছি পনির বাটার মশলা আর রুটি। দেখি কীরকম হয় খাবার।
আমাদের খাবার সার্ভ করে গেছে, রুটি আর পনির বাটার মশলা। তো দেখে তো ভালোই লাগছে, পরিমাণও অনেকটাই দিয়েছে। সার্ভিংয়ের দায়িত্ব আজকে সন্দীপ নিয়েছে। সবই সন্দীপ নিয়েছে, আচ্ছা ঠিক আছে। সন্দীপ যখন পুরোপুরি আমার দায়িত্ব নিয়েছে তাহলে তো এটুকু তো নেবেই। ঠিক আছে, খেয়ে দেখি এবার কিরকম। এইমাত্র আমরা আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ শেষ করলাম, করে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই হোটেলটা দুর্ভোগ নামক একটা ছোট্ট গ্রামে অবস্থিত। হোটেলটার নাম হচ্ছে কারাকোরাম হোটেল। বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো, ভালোই লাগলো, রান্নাও ভালো করেছিল। আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে সেই আকাঙ্ক্ষিত প্যাংগং লেক, যেটা এখান থেকে 40 কিলোমিটার দূরে। আবার আমাদের দেখা হবে সেখানে গিয়ে। আপাতত এখানেই বন্ধ করছি। আমরা এখন যে ভিলেজটার ওপর দিয়ে যাচ্ছি সেটার নাম হলো শিয়ক। শিয়ক নদীকে স্মরণে রেখেই এই গ্রামটার নামকরণ করা হয়েছে। এখান থেকে আর 7 কিলোমিটার এগোলেই দুর্বুক তহসিলের অন্তর্ভুক্ত তাংসে নামক একটা বড়সড় টাউনশিপ পড়বে। সামনে থেকে যে রাস্তাটা বাঁ দিকে টার্ন নিয়েছে, ওই রাস্তাটা ধরলেই আমরা তাংসে ঢুকে পড়ব। আর বলতে বলতেই এই যে আমরা টাংসে টাউনে ঢুকে পড়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো ছোটখাটো ভিলেজ টাইপের জায়গা নয়, রীতিমতো বড়সড় একটা টাউন। ডিস্কিট থেকে প্যাংগং যাবার পথে ডুরবুকের পর এই তাংসেই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। বড় বড় বাড়িঘর, হোটেল, রেস্টুরেন্ট, বাস টার্মিনাস, বিভিন্ন রকমের দোকানপাট সবকিছুই এখানে অ্যাভেলেবেল। এছাড়া এখানে একটা মিলিটারি বেস ক্যাম্প আর লাদাখ ডিস্ট্রিক্টের একটা সাব পুলিশ হেডকোয়ার্টারও রয়েছে, যেখান থেকে ট্যুরিস্টদের প্যাংগংয়ে ঢোকার জন্য ইনার লাইন পারমিটটা স্ট্যাম্প করিয়ে নিতে হয়। আমরা এবার ধীরে ধীরে সেই মারাত্মক বিপজ্জনক ওয়াটার বডির কাছে চলে এসেছি। সেপ্টেম্বর মাস হওয়ার দরুন যদিও এখন বিশেষ কোনো ভয় নেই, তবে জায়গাটা দেখে একবার ইম্যাজিন করুন যখন এখানে চারিদিকটা শুধু শিয়ক নদীর জলে পুরোপুরি ঢাকা পড়ে যায়। যেদিকে তাকাবেন শুধু থই থই করছে জল আর জল, আর তার মধ্যে দিয়েই আপনাকে জলের নিচে সলিড ল্যান্ড খুঁজে আস্তে আস্তে ড্রাইভ করে এগিয়ে যেতে হবে। একটু সামান্য এদিক ওদিক হলেই একেবারে শিয়ক নদীতে গিয়ে পড়া, আর তার বীভৎস স্রোতের টানে গাড়ি সমেত সবকিছুই কোনো এক অজানা জায়গায় ভেসে যাওয়া। কপাল ভালো থাকলে প্রাণ রক্ষা পাওয়া, আর না হলে মৃত্যুর কবলে ঢলে পড়া। সত্যি এখান দিয়ে যেতে যেতে দৃশ্যটা কল্পনা করেই সারা শরীর কিরকম শিউরে উঠছে। জানি না সামনে আর কতগুলো এই ধরনের সাংঘাতিক ওয়াটার বডিজ পার করতে হবে। আপনারা যারা যারা প্যাংগং লেকের পথে বিভিন্ন ওয়াটার বডিজের কথা শুনেছেন, তাদেরকে আমি আজ চাক্ষুষ এর ভয়াবহ রূপটা দেখাতে চাই। প্রথমে ওয়াটার বডি সম্পর্কে একটু বলে রাখা দরকার। ওয়াটার বডি হলো এমন এক ধরনের রাস্তা যেটা সম্পূর্ণরূপে জলে ঢাকা থাকে। শীতকাল শেষ হবার পর যখন গরম পড়তে শুরু করে আর লাদাখের রাস্তা পুরোপুরি খুলে যায়, তখন এই ওয়াটার বডিগুলোর উপর দিয়ে ড্রাইভ করার বিপজ্জনক অভিজ্ঞতাটা সঞ্চয় করা যায়। নুব্রা ভ্যালি ক্রস করে প্যাংগং যাবার পথে পুরো যাত্রাপথেই শিয়ক নদী রাস্তার ডান দিক বাঁ দিক দিয়ে বয়ে যায়। এমনিতেই শিয়ক নদী একটা খুবই শান্ত প্রকৃতির নদী, যাতে ম্যাক্সিমাম সময়ই খুবই কম জল থাকে। কিন্তু গরম পড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপরের গ্লেসিয়ার গলা জল যখন হু হু করে নিচে নেমে এই শিয়ক নদীতে এসে মেশে, তখন এই নদী এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্যাংগং যাবার পথে এমন বেশ কিছু অঞ্চল আছে যেখানে এই শিয়ক নদীর অতিরিক্ত বাড়তি জলের জন্য আজ পর্যন্ত কোনো রাস্তাই তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। কারণ যখনই এইসব অঞ্চলে কোনো রকম রাস্তা তৈরি করার চেষ্টা করা হয়েছে, তখনই অল্প সময়ের মধ্যেই শিয়ক নদীর উপচে পড়া জল সেই রাস্তাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। তাই প্যাংগং যাবার পথে শীতের কয়েক মাস বাদ দিয়ে বছরের বেশিরভাগ সময়ই শিয়ক নদী জলে পরিপূর্ণ থাকে। আর তার ওপর দিয়ে যখন কোনো গাড়ি ট্রাভেল করে, তখন সে কোনোভাবেই বুঝতে পারে না যে কার তলায় সলিড ল্যান্ড আছে আর কার তলায় শুধুই শিয়ক নদীর জল। ওখানকার লোকাল ড্রাইভাররা যদিও এই ওয়াটার বডিগুলোর উপর দিয়ে যাতায়াত করতে করতে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু যারা নিজের গাড়ি অথবা বাইক নিয়ে এইসব অঞ্চল দিয়ে পাস করে, তাদের পক্ষে সঠিক রাস্তাটা বুঝে নিয়ে ড্রাইভ করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে। তাই এই রাস্তাগুলোয় প্রতি বছর বহু ট্যুরিস্ট গাড়ি অথবা বাইক সমেত এই শিয়ক নদীতে তলিয়ে যায়, এবং কখনো কখনো তাদের বডিও খুঁজে পাওয়া যায় না। তাই এই মাসগুলোয় যত ভোর ভোর এইসব বিপজ্জনক অঞ্চলগুলো পার করে যাওয়া যায় ততই ভালো, কারণ সূর্য ওঠার আগে পর্যন্ত ওয়েদারটা খুবই ঠান্ডা থাকে
আর তখন গ্লেসিয়ারগুলো নর্মালি গলা শুরু হয় না, কিন্তু একবার সূর্য উঠে গেলেই এই গ্লেসিয়ারগুলো গলা শুরু হয়ে যায়, আর তখনই শিয়ক নদী জলে উপচে পড়ে সমস্ত এলাকাটা ভাসিয়ে দেয়। আর সেই সময় যে কোনো রকমের গাড়ি অথবা বাইক নিয়ে ট্রাভেল করাটা খুবই বিপজ্জনক, প্রাণের ঝুঁকি নিয়ে ড্রাইভ করতে হয়। এই জন্য শিয়ক নদীকে রিভার অফ ডেথও বলা হয়ে থাকে। তবে আমরা সেপ্টেম্বর মাসে এখানে এসেছি বলে শিয়ক নদীর সেই ভয়াবহ রূপ আর তার সাথে অ্যাকচুয়াল ওয়াটার বডিসের ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে কথা বলতে বলতে এতক্ষণ ধরে আমরা যে ভাঙাচোরা জায়গাগুলোর উপর দিয়ে ট্রাভেল করলাম, সেগুলো কিন্তু একটাও কোনো প্রপার রাস্তা নয়, সেগুলো সবই হলো রিভার বেল্ট। মানে গরমের সময় এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে শিয়ক নদী বয়ে যায়। এখন আমরা দেখে শুনে যে জায়গাগুলোর উপর দিয়ে নিশ্চিন্তে ড্রাইভ করে এগিয়ে যাচ্ছি, তখন এই সেম জায়গাগুলোই ভগবানের নাম করে আর কিছুটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সের উপর ভরসা করেই পার করতে হয়। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সেরকম কোনো ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। অনেকক্ষণ পর আবার ওয়াটার বডিগুলোর হাত থেকে নিস্তার পেয়ে মোটামুটি একটু ভালো রাস্তা পেয়েছি। তবে সোনামজি বলল সামনে নাকি আবার কয়েকটা আলাদা ধরনের ওয়াটার বডি আসতে চলেছে, এবং সেইগুলো একবার পার করে গেলেই আর আমাদের রাস্তায় বিশেষ কোনো অবস্ট্রাকশন আসবে না। একটু আগে আপনাদের এক রকমের ওয়াটার বডি দেখিয়েছিলাম, যেটা একটা বিস্তৃত এরিয়া জুড়ে সীমাবদ্ধ ছিল, আর যেখানে মানুষের বানানো কোনো প্রপার রাস্তাও ছিল না। কিন্তু এখন যে ওয়াটার বডিটা আপনাদের দেখাচ্ছি সেটা একটু ভিন্ন প্রকৃতির। এখানে কিন্তু একটা প্রপার রোডওয়ে আছে, যার ঠিক পাশ দিয়ে শিয়ক নদী বয়ে চলেছে। তবে তফাৎটা শুধু এই যে এখানে শিয়ক নদী যখন জলে ভরে যায় তখন সেটা উপচে রাস্তার উপরে উঠে আসে, এবং যে কোনো ড্রাইভারকেই তখন খুবই সাবধানে এই ধরনের রাস্তাগুলো পার করতে হয়। আর কোনো নতুন ড্রাইভারের পক্ষে এটা অ্যান্টিসিপেট করা কিছুতেই সম্ভব নয় যে এই রাস্তাটা কতটা চওড়া। তাই ভুলবশত সে যদি সামান্য একটু বাঁ দিকে বেশি ঘেঁষে আসে, তাহলে যে কোনো মুহূর্তে স্লিপ করে সোজা শিয়ক নদীতে গিয়ে পড়বে। এবং ওই সময় আগেই বলেছি যে শিয়ক নদীর যা খরস্রোতা হয়ে ওঠে, তাতে নিমেষের মধ্যে নিচে পড়ে যাওয়া কোনো 4 চাকা বা 2 চাকাকে স্রোতে ভাসিয়ে নিয়ে কোথায় গিয়ে যে ফেলবে এবং কি অবস্থায় ফেলবে সেটা আগে থেকে কারোর পক্ষেই জানা সম্ভব নয়। তাই এই ধরনের ওয়াটার বডিগুলো আগের তুলনায় কোনো অংশেই কম বিপজ্জনক নয়। এখনো পর্যন্ত আমরা যতটা ট্রাভেল করেছি তার মধ্যে ম্যাক্সিমাম রাস্তাটাই অসাধারণ। সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন, আলাদা করে আর বলার কিছু নেই। তবে রুক্ষতার এক বিন্দুও খামতি নেই, গাছপালার দেখা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামনেই একটা ডিস্টেন্স চার্ট বোর্ড দেখা যাচ্ছে। বোর্ডে এখান থেকে পরপর 4টে ভিলেজের ডিস্টেন্স দেওয়া আছে, যার মধ্যে লুকুং 18 কিলোমিটার, মান 35 কিলোমিটার, চুশুল 70 কিলোমিটার আর শাচকল 90 কিলোমিটার। যেমনটা সোনামজি বলেছিল ঠিক তাই, ওয়াটার বডিগুলো এক এক করে পার করার পর এখন রাস্তার যে কন্ডিশন সেটা বলে বোঝানো যাবে না, স্বয়ং এখানে এসে নিজের চোখে দেখতে হবে। দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো বিদেশি রাস্তা, আর তার সঙ্গে মুগ্ধ করে দেওয়া আশেপাশের সিনিক বিউটি। চরম রুক্ষতায় ভরা, তবুও যেন অসাধারণ সুন্দর। সামনের পাহাড়টাকে হঠাৎ করে দেখলে মনে হবে কেউ যেন অত্যন্ত মিহি বালির স্তূপকে একত্রিত করে এক জায়গায় নিজের মনের মতো করে ঢেলে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর তারই মধ্যে ডান দিক দিয়ে নিজের গতিতে এঁকে বেঁকে বয়ে চলেছে আমাদের জার্নির চিরসাথী শিয়ক নদী। সব মিলিয়ে টোটালি একটা আনফরগেটেবল মোমেন্ট। সামনের দৃশ্যটা একবার দেখুন, সিম্পলি অ্যামেজিং। ঠিক মনে হচ্ছে বিদেশি কোনো হাইওয়ে দিয়ে জার্নি করছি। দূরে আবার একটা ডিস্টেন্স বোর্ড দেখা যাচ্ছে, আর সেই বোর্ড অনুযায়ী আমরা প্যাংগং লেকের অনেকটাই কাছে চলে এসেছি। এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার। স্প্যাংমিক এখান থেকে 12 কিলোমিটার আর চুশুল 59 কিলোমিটার। এখানকার রাস্তার কন্ডিশন সম্পর্কে বিশেষ কিছুই বলার নেই, সিম্পলি অসাধারণ। আর এখান থেকে বাকি রাস্তাটাও যদি একই রকম থাকে তাহলে প্যাংগং লেক পৌঁছাতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। এখানকার দুধারের পাহাড়গুলোকে একবার দেখুন, কি অদ্ভুত! দেখে মনে হচ্ছে বিভিন্ন আকারের টুকরো টুকরো পাথর জুড়ে এই পাহাড়গুলোকে অতি সযত্নে বানানো হয়েছে। বহুক্ষণ পর বোধহয় এরকম একটা চওড়া ব্রিজের দেখা পেলাম, যেখান দিয়ে একসঙ্গে আপ ডাউন দুপাশের যানবাহনই যাতায়াত করতে পারে। বাঁ দিক দিয়ে আমাদের যাত্রার সঙ্গী হয়ে সেই প্রথম থেকে শিয়ক নদী আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে। তবে এখানে নদীর রংটা খুবই সুন্দর, একেবারে ওশান ব্লু কালারের।
আর কিছু দূর এগোতে না এগোতেই ওই যে বাঁ দিকে দূরে ডিপ ব্লু কালারের প্যাংগং লেকের ফার্স্ট ভিউয়ের কয়েক ঝলক দেখতে পেলাম। আর দেখা মাত্রই সারাদিনের সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট যেন নিমেষে হারিয়ে গেল। এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই বিশেষ মুহূর্তটার জন্য, যখন প্যাংগং লেকটাকে পুরোপুরিভাবে চোখের সামনে দেখতে পাবো, যার জন্য সুদূর কলকাতা থেকে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে পাড়ি দিয়েছিলাম এই লাদাখের পথে। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত প্যাংগং লেকে পৌঁছে গেছি। এখন ঘড়িতে অলমোস্ট দুপুর 1:30 বাজে, আর এই মুহূর্তে প্যাংগং লেকের জলের কালারটা অনেকটা ওশান ব্লু ঘেঁষা। তবে সোনামজি বলল যে আর কিছুক্ষণের মধ্যেই কালারটা নেভি ব্লুতে পরিণত হবে, কারণ এই লেকের জল সূর্যের পজিশন অনুযায়ী টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। প্রসঙ্গত বলে রাখি যে এই প্যাংগং লেকের পাশে বিভিন্ন দূরত্বে অনেকগুলো ছোট ছোট ভিলেজ আছে, যেখানে ট্যুরিস্টদের জন্য ভালো ভালো হোটেল, কটেজ আর রিসোর্ট বানানো রয়েছে। আর সেই তালিকায় আমরা যে ডিরেকশনে এগোচ্ছি তার প্রথম ভিলেজটার নাম হলো লুকুং। যেহেতু এটা প্যাংগং লেকের অবস্থান অনুযায়ী ফার্স্ট ভিলেজ, সেই জন্য এখানে অন্যান্য ভিলেজগুলোর তুলনায় সবকিছুই একটু এক্সপেন্সিভ। এই আমরা পৌঁছে গেছি সেই লুকুং ভিলেজে। দেখতেই পাচ্ছেন এখানে লেক ফেসিং আর মোস্ট ইম্পর্টেন্টলি লেক থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে অজস্র হোটেল, কটেজ আর রিসোর্টে ভর্তি রয়েছে। তবে সোনামজির আইডিয়া মতো আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা লুকুংয়ে স্টে করব না। এর পরের দুটো ভিলেজ মানে স্ম্যাগনিক অথবা মানের মধ্যেই কোনো এক জায়গায় হোটেল নেব। লুকুং থেকে স্ম্যাগনিক ভিলেজের ডিস্টেন্স হলো 12.9 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। তাই আমরা লুকুং ছেড়ে আপাতত স্ম্যাগনিকের দিকেই এগিয়ে চলেছি। আর তার সাথে সাথে আমাদের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে প্যাংগং লেক। এই জার্নিটা পারহ্যাপস আমার জীবনের এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জার্নি। আমরা আপাতত স্ম্যাগনিক ভিলেজের দিকেই এগিয়ে চলেছি, আর যেতে যেতে এই বিশ্ববিখ্যাত প্যাংগং লেক সম্পর্কে আপনাদের সাথে সামান্য কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। আপনারা অনেকেই হয়তো ইনফরমেশনগুলো জানেন, তবুও আরেকবার রিপিট করতে চাই। প্রথমত, এই প্যাংগং লেক ইন্ডিয়া আর চায়না এই দুটো দেশের মধ্যেই বিস্তৃত। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হলো এই লেকের টোটাল অংশের 50%ই ঢুকে আছে চায়নার মধ্যে, আর 40% ইন্ডিয়াতে। বাকি 10% অংশ এখনো অবধি বিতর্কিত, যেটা ইন্ডিয়া ও চায়নার মধ্যে কার্যত একটা বাফার জোন হিসেবে গণ্য করা হয়। ইন্ডিয়ার মধ্যে এই প্যাংগং লেকের যে অংশটা রয়েছে তার টোটাল লেন্থ হলো 134 কিলোমিটার, আর ম্যাক্সিমাম চওড়া অংশটা হলো প্রায় 5 কিলোমিটার। এই লেকটা সি লেভেল থেকে 14,270 ফিট উচ্চতায় অবস্থিত, আর এর গভীরতা হলো অ্যাপ্রক্সিমেটলি 330 ফিট। এত হায়ার অল্টিটিউডে অবস্থান করা সত্ত্বেও এই লেকের জল সাংঘাতিক রকমের নোনা, আর এত মারাত্মক নোনা জল হওয়া সত্ত্বেও শীতকালে এই লেকটা সম্পূর্ণরূপে জমে বরফ হয়ে যায়। বাঁ দিকে প্যাংগং লেকের কালারটা এখন ওশান ব্লু থেকে চেঞ্জ হয়ে অনেকটা স্কাই ব্লু কালারে পরিণত হয়েছে, আর সেটা চেঞ্জ হয়ে আবার নেভি ব্লু হবার আগে আমরা সোনামজিকে একবার গাড়িটা দাঁড় করাতে বললাম। নেমে সামনে থেকে একটু ভিডিও আর গোটা কয়েক ফটো না তুললে পরে আফসোস থেকে যাবে। সোনামজিও তাই একটা সুটেবল জায়গা দেখে গাড়িটা পার্ক করিয়ে দিয়েছে। যাই, এবার নেমে সামনে থেকে প্যাংগং লেকটাকে দেখে চোখ দুটোকে সার্থক করি। স্বর্গে পৌঁছে গেছি। পেছনে দেখো তোমরা, পেছনে হচ্ছে স্বর্গের লেক, প্যাংগং লেক। দুর্ধর্ষ, মানে কি যে কালার, কি যে অপূর্ব, মানে না দেখলে বিশ্বাস করা যায় না একটা লেকের কালার এত সুন্দর হয়, কোনো এডিটিং ছাড়া, কোনো আলাদা করে রং না ঢেলে, মানে শুধু ন্যাচারাল রঙই এত সুন্দর হতে পারে কখনো, না দেখলে বিশ্বাস করা যায় না। অসাধারণ, অসাধারণ। স্বপ্নের লেক, প্যাংগং লেক। অনেক কালে স্বপ্ন এখানে আসার, আজকে পূর্ণ হলো। এই রং, এই রংটাই দেখার জন্য দূর দূর থেকে লোক আসে। কি অপূর্ব, কি অপূর্ব। আমরা এসে গেছি সেই বহু আকাঙ্ক্ষিত প্যাংগং লেকের সামনে। প্যাংগং লেক বললে ভুল হবে, এটা প্যাংগং সো, TSO, প্যাংগং সো। কেননা এরা এখানকার লোকাল লোকেরা সো বলতে লেককে বোঝায়, অতএব এটার অরিজিনাল নাম হচ্ছে প্যাংগং সো। পৃথিবীতে কোথাও যদি স্বর্গ থাকে আমি তো বলবো এখানেই সেটা। মরে যাওয়ার পরে কোথায় যাব জানি না, তবে জীবিত অবস্থায় স্বর্গে এসেছি,
এই প্যাংগংয়েই। অসাধারণ ভিউ, চারপাশে পাহাড়ে ঘেরা, তার মধ্যে কিছু কিছু পিকে দেখা যাচ্ছে বরফ। আর সবচেয়ে অদ্ভুত যেটা, সেটা হচ্ছে লেকের কালার। চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না লেকের কালার, যা অসাধারণ কালার। এইখানে ওশান ব্লু কালার, আর এখানে ডিপ ব্লু কালার। শুনেছি নাকি এখানে সূর্যের টাইমিংসের সঙ্গে সঙ্গে লেকের কালারেরও চেঞ্জ হয়। আমরা এইমাত্র ঢুকলাম, এখন টাইম অলমোস্ট 2টো বাজে। জানি না এরপরে কি হবে। আপাতত এখন লেকের কালার এই। দেখতে থাকুন আমাদের সঙ্গে, আমরা আপডেটস নিয়ে আসছি খুব শীঘ্রই। আমরা আমাদের ভিডিও আর ফটো সেশন কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি, তবে স্ম্যাগমিক ভিলেজের দিকে নয়, প্যাংগং লেকের অরিজিনাল টুরিস্ট স্পটের দিকে, যেটা 3 ইডিয়টস মুভিটা শ্যুট হওয়ার পর ফেমাস হয়ে গেছে। প্রথমে ঠিক ছিল যে সবার আগে স্ম্যাগমিক ভিলেজ অথবা মান ভিলেজে ঢুকে একটা হোটেল বুক করে তারপর একটু রেস্ট নিয়ে এই প্যাংগং টুরিস্ট স্পটে আসবো, কিন্তু এক্সপেক্টেড টাইমের থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়ায় আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হলো। ক্যালকুলেশন অনুযায়ী আমাদের দুপুর 1টার মধ্যে স্ম্যাগমিক অথবা মান ভিলেজে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় এখন অলমোস্ট 2টো বাজতে চললো, আর আমরা এখনও 2টো ভিলেজের মধ্যে একটাতেও পৌঁছতে পারিনি। এইমাত্র আমরা মেন রোড ছেড়ে বাঁদিকের একটা ভাঙাচোরা রাস্তা ধরে প্যাংগং লেকের দিকে এগিয়ে চলেছি, সেই ফেমাস স্পটগুলো দেখবার জন্য যেখানে 3 ইডিয়টস মুভিটার ক্লাইম্যাক্স শ্যুট হয়েছিল। মেন রাস্তা থেকে স্পটটা বেশ দূরে, হেঁটে আসা সম্ভব নয় বলেই গাড়িগুলো বাধ্য হয়ে এইরকম একটা ভাঙাচোরা ওয়ে বার করে নিয়েছে টুরিস্টদের লেকের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য। অ্যাকচুয়াল অর্থে দেখতে গেলে এটা কোনো রাস্তাই নয়। যতই লেকটার দিকে এগিয়ে চলেছি ততই যেন মনের মধ্যে একটা অজানা আনন্দ, এক অদ্ভুত তৃপ্ততা, এক চাঞ্চল্যকর অনুভূতি বাসা বাঁধছিল, যেটা ভাষায় প্রকাশ করা কিছুতেই সম্ভব নয়। আমরা অলমোস্ট সেই বিখ্যাত স্পটে পৌঁছে গেছি। ওই যে সামনে কার পার্কিং জোনটা দেখা যাচ্ছে, বেশ কিছু গাড়ি অলরেডি পার্ক করানো রয়েছে। নেই বলে টুরিস্টের সংখ্যাও খুব একটা কম নয়। ছড়িয়ে ছিটিয়ে অনেক টুরিস্টই এই প্যাংগং লেকের সৌন্দর্য উপভোগ করছে, আর খুব শীঘ্রই আমরাও ওদের দলে যোগ দিতে চলেছি। সোনামজি অলরেডি গাড়ি পার্ক করিয়ে দিয়েছে, এবার আমাদের নাম্বার পালা। আমরা ইতিমধ্যেই গাড়ি থেকে নেমে পড়েছি আর ধীরে ধীরে এগিয়ে চলেছি প্যাংগং লেকটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে। যতই লেকটার দিকে এগিয়ে যাচ্ছি ততই মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হচ্ছে। যাই হোক, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন আর এই পর্বের বাকি অংশটাও দেখতে ভুলবেন না যেন। ঝিনুক আর আমার মেয়ে যশস্বী ইতিমধ্যে পৌঁছে গেছে প্যাংগং লেকের সামনে। অনেকটা হেঁটে আসতে হয়েছে আমাদের মেন স্পট থেকে, যার জন্য একটু কষ্ট হচ্ছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাংঘাতিক হাওয়া দিচ্ছে, ঠান্ডা। কিরে বাবাই, ভালো লাগছে বাবাই এদিকে দেখ, দেখে কিছু বল, কিরম লাগলো? কালকে তো ভালোই চোট পেলি। দুর্দান্ত হাওয়া, কিন্তু হাওয়াতে খুব কষ্ট হলেও এই লেকের রূপ ভুলিয়ে দিচ্ছে সব কষ্ট। মনে হয় যে এত সুন্দর দৃশ্য দেখতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। আর সামনের দিকে অনেক দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, শুনেছি সেটাই চাইনিজ বর্ডার, মানে ওটা চায়নার মধ্যে ঢুকে গেছে। এই লেকে এত সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে, এটাই আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে, সাংঘাতিক ঢেউ, চিন্তা করা যায় না। কোনো লেকে এত ঢেউ আমি আগে দেখিনি, এখানেই প্রথম দেখলাম। আর জলও তো সমুদ্রের মতো নোনা। অদ্ভুত ব্যাপার যে এরকম একটা জায়গায়, এরকম একটা লোকেশনে, মানে যেখানে চারদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, সেখানকার জল যে এত নোনা কি করে হয়, মানে সাংঘাতিক রকমের নোনা। আমরা যদিও মুখে দিয়ে দেখিনি, কিন্তু আমাদের ড্রাইভার সোনামজিকে জিজ্ঞেস করলাম, বললো একবার নাকি মুখে দিয়েছিল, আজও তার স্বাদ ভুলতে পারেনি, এতই নোনা। সমুদ্রের থেকেও বড় ঢেউ, দেখো কিরকম সাদা ফেনা। বাবা,
জোয়ার ভাটা হয় নাকি এখানে? বলতে পারবো না। এই হচ্ছে সেই বিখ্যাত স্কুটার যেটায় চড়ে প্রিয়া মানে সহস্র বুদ্ধের ছোট মেয়ে কারিনা কাপুর র্যাঞ্চোর সঙ্গে দেখা করতে গেছিল। এই সামনে দেখা যাচ্ছে সরু রাস্তাটা, এই রাস্তা ধরে। আর এই তিনটে চেয়ারকে তো আপনারা চিনতেই পাচ্ছেন, যাতে এই তিন মক্কেল বসেছিল। আর সামনেই দেখা যাচ্ছে প্যাংগং লেক, অদ্ভুত সুন্দর। ভালো করে যদি দেখেন দেখতে পাবেন দূরে ডার্ক ব্লু মানে নেভি ব্লু কালারের জল, আর তারপরে শুরু হচ্ছে ওশান ব্লু কালারের জল। তারপরে সামনের দিকটা আরও হালকা হয়ে গেছে জলটা। আর জলের ঢেউটাও নেহাত মন্দ নয়, ভালোই ঢেউ আছে এই জলের। আর তার ওপরে দেখুন চতুর্দিকে ঘেরা বিভিন্ন রকমের কালারের বিভিন্ন পাহাড়। অদ্ভুত দৃশ্য, কোনোদিনও ভুলবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন চোখের সামনে ভাসবে এই দৃশ্য। ভারতবর্ষে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে আমি তো বলবো দিস ইজ এ মাস্ট ওয়াচ প্লেস ফর এভরিওয়ান। একবার না এলে সারা জীবন দুঃখ করতে হবে। আপনাদের আগে দূর থেকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা মানে এই রাস্তাটা ধরেই প্রিয়া র্যাঞ্চোর সঙ্গে দেখা করতে গেছিল। র্যাঞ্চো বলতে বংশক ওয়াংড়ু। আপনাদের অ্যাকচুয়ালি বলে দিই যে এই লাদাখে সত্যিকারেরই একজন স্বনামধন্য ব্যক্তি আছেন, তারই ভূমিকায় আমির খান ওই রোলটা করেছিল। তার নাম হচ্ছে সোনাম ওয়াংচু। মোস্ট প্রবাবলি এই কিছুটা হয়ে যাবে রাস্তাটা যেটা লেকের মধ্যে চলে গেছে, এখান দিয়েই প্রিয়া বাইক চালিয়ে ফুনসুক ওয়াংড়ুর সঙ্গে দেখা করতে গেছিল। আমরা ফাইনালি প্যাংগং লেককে ভালোভাবে এক্সপ্লোর করে আবার ফিরে এসেছি আমাদের গাড়িতে। সবাই যে যার জায়গায় ঠিকমতো বসে গেছি। এবার সোজা রওনা দেব স্প্যাংমিং ভিলেজের দিকে। সোনামজি অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। সো ফর নাও ইটস টাইম টু গুড বাই প্যাংগং। আমরা আবার সেই ভাঙাচোরা সো কল্ড রাস্তাটাকে পার করে মেন রোডে উঠে পড়েছি আর এগিয়ে চলেছি স্প্যাংমিং ভিলেজের দিকে। স্প্যাংমিং ভিলেজ এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। আশা করছি মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাব, আর তারপর শুরু হবে হোটেল খোঁজার পালা। আজ সারাদিনে খুব ধকল গেছে, তাই মনে মনে ভগবানকে বারবার ডাকছি যাতে স্প্যাংমিংয়ে নেমে প্রথমেই কোনো হোটেল আমাদের বাজেটের মধ্যে পছন্দ হয়ে যায়, কারণ বিভিন্ন জায়গায় ঘুরে বেশি হোটেল খোঁজাখুঁজি করার মতো শারীরিক বা মানসিক কোনো শক্তি আমাদের কাছে এই মুহূর্তে আর অবশিষ্ট নেই। আমরা অলমোস্ট স্প্যাংমিং ভিলেজে পৌঁছে গেছি। দেখি সোনামজি আমাদের প্রথমে কোন হোটেলে নিয়ে গিয়ে দাঁড় করায়। সঙ্গে থাকুন আর একটু ধৈর্য ধরে বাকি অংশটা প্লিজ দেখতে থাকুন। আমরা ফাইনালি স্প্যাংমিং ভিলেজে ঢুকে পড়েছি আর সোনামজিও একটা হোটেল কাম কটেজের সামনে এসে গাড়ি দাঁড় করালো। হোটেলটার নাম হলো পদ্মা কটেজ। দেখা যাক পছন্দ হয় কিনা। ঝিনুক আর সোনামজি গেল হোটেলটা দেখতে, আমি আর মেয়ে আপাতত গাড়িতেই রইলাম। আমরা পৌঁছে গেছি আমাদের প্যাংগং এর হোটেলের সামনে। আমাদের হোটেলটা একেবারে লেকের সামনে। এই হচ্ছে লেকের কটেজ, লেকের সামনের কটেজ, আর ওই লাস্ট কটেজটা আমাদের। হোটেলটার নাম হচ্ছে পদ্মা রেসিডেন্সি কটেজ। তো এই বাইরে থেকে খুবই সুন্দর, ভেতর থেকেও সুন্দর। ভেতরটা পরে দেখাচ্ছি, আমি আগে ভিউটা দেখাচ্ছি। মানে আমার রুমে বসে যে ভিউটা আমি পাবো সেটা হচ্ছে এইটা। এবার রুমের ভেতর থেকে দেখাচ্ছি হোটেলটাকে কিরকম। এখানে বিকেল 6টার আগে কারেন্ট আসবে না, তাই এখন রুমটা অন্ধকার। হাওয়া দিচ্ছে দেখেছো? বাপরে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাপ, এই হচ্ছে সাংঘাতিক আমার হাওয়া।
রুমটা কটেজের। এখন আলো জ্বালানো যাবে না, বিকেল 6টায় কারেন্ট আসবে। এখন বাজে দুপুর 2:30। তো এই যে জানলা দিয়ে এই ভিউ পাওয়া যাবে পর্দা সরালে। আর এই হচ্ছে খাটের মধ্যে আমার মেয়ে জায়গা দখল করে নিয়েছে। এর মধ্যেই হ্যাঁ, একটা বেড সাইড টেবিল আছে, ওয়াল টু ওয়াল কার্পেট আছে, প্লাগ পয়েন্ট দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কমোড, একটা বেসিন, বালতিতে জল আছে। গরম জল বললো সকালে পাওয়া যাবে, সারাদিন পাওয়া যাবে না এখানে গরম জল। শুধু লাইটেরই যা প্রবলেম এখানে, বাদ বাকি সব ঠিকই আছে। মানে ইলেকট্রিকের পয়েন্টও কম দিয়েছে, একটা মাত্র কি পয়েন্ট করবে, দিয়েছে। লাইটই তো থাকে না, বেকার বেশি পয়েন্ট দিয়ে করবেটা কি? ঠিক আছে, যথেষ্ট এক রাতের পক্ষে। আর লেকের এত সামনে, আর রুমটার ফেয়ার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। না, ফেয়ার শুনলে অবাক হবে না, বলো এই সময় বার্গেন করে তুমি কমিয়েছো, তাহলে যথেষ্ট ফেয়ার। রুমটা ফুডিং ছাড়া পার হেড 1000 টাকা, মানে এই রুমটার দাম বলেছিল 3000 টাকা উইদাউট ফুডিং। আমি সেখানে এই রুমটার ভাড়া রাজি করিয়েছি উইদাউট ফুডিং 1500 টাকা। খাটের সাইজ যা 3 জন অনায়াসে হয়ে যাবে। আর শীতের জায়গায় তো দরকার পড়ে না। এক্সট্রা কটের কথা বলেছিল, আমি বলছি আমাদের সব জায়গায় আমরা 3 জনই শুচ্ছি একসাথে, এখানে দরকার পড়বে কেন? না, এইসব জায়গায় যত ছোট হবে ততই ভালো, যত ছোটর মধ্যে ঢোকা যায় তত ভালো। এই ভিউয়ের জন্যই বহু টাকা খরচা করা যায়। সত্যি কথা। কারণ বাদ বাকি যেগুলো দেখলাম সেগুলো অনেক দূরে দূরে, এত কাছ থেকে আমরা তো দেখলাম না আসার পথে। আছে হয়তো, কিন্তু আমাদের চোখে পড়েনি। আছে হয়তো, আমাদের সবকটা। হ্যাঁ, থাকলেও সেগুলো অনেক কস্টলি। আমাদের ড্রাইভার সোনাল ভাইয়া বলেছিল এটা একটু কস্টলি। মান ভিলেজে গেলে আরেকটা, আচ্ছা বলে দিই প্রসঙ্গত, এটা হচ্ছে স্প্যামনিক ভিলেজে। আর এরপরে হচ্ছে মান ভিলেজ, সেখানে গেলে আর একটু সস্তায় পাওয়া যেত। কিন্তু আমরা দেখলাম যদি এখানেই বার্গেনিং করে আমি পেয়ে যাই 1500 টাকায়, তাহলে আমি কেন মান ভিলেজে যেতে যাব? সামনে দুটো চেয়ার দেওয়া আছে, টাওয়েল রাখা আছে। চেয়ারে কারা বসে ভাই আমি জানি না এই হাওয়ায়, অন্তত আমরা তো বসবো না। হ্যাঁ, বললো 6টায় উঠতে হবে, কালকে 6টায় অ্যালার্ম দিয়ে উঠবো। যখন সানরাইজ হয় তখন বলছে বোথ, মানে তোমার লেকের জলের কালারও চেঞ্জ হবে প্লাস পাহাড়ের কালারও চেঞ্জ হবে। পাহাড়ের কালার, সানলাইটটা যখন পড়বে বলছে একটা অদ্ভুত কালার নিয়ে নেবে ওটা। ঠিক আছে, চলো, এত সুন্দর জায়গায় আছি যখন, চলো সবকিছুই কালকেই দেখা যাবে। শোনা যায় এই প্যাংগং লেকের জলের কালার সূর্যের পজিশনের উপর ডিপেন্ড করে টাইম টু টাইম চেঞ্জ হয়। আমরা যখন প্যাংগং লেকে ফার্স্ট পৌঁছেছিলাম তখন সময়টা ছিল অলমোস্ট দুপুর 2টো, আর সেই সময়টাতেই আমরা প্যাংগং লেকের সবচেয়ে সুন্দর কালারটা দেখতে পেয়েছিলাম, মানে নেভি ব্লু। সকালে হয়তো রংটা অন্যরকম থাকে, কিন্তু সেটা তো আজকে দেখানো সম্ভব হলো না। তাই ইচ্ছে আছে কালকে সকালে হোটেল থেকে চেক আউট করে বেরোনোর সময় এই লেকের সকালের কালারটাও ক্যামেরায় বন্দি করব। তবে এখন মোটামুটি বিকেল 6টা বাজে, সূর্যাস্ত হতে আর আধ ঘন্টা মতো বাকি আছে। আর এই মুহূর্তে লেকের জলের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা গ্রেইশ হয়ে গেছে। এই ভিডিওটা আমি আমাদের প্যাংগংয়ের হোটেল পদ্মা রেসিডেন্সি কটেজ থেকে একটু এগিয়েই শ্যুট করছি। এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আবার বিষাক্ত হাওয়া দিচ্ছে। নিজেকে আগাগোড়া গরম পোশাকে ঢেকে নিয়েছি, তবুও যেন হাত পার কাঁপানি থামছে না। ক্যামেরাটা কোনো রকমে শক্ত করে ধরে ভিডিওটা করে চলেছি শুধু আপনাদের সামনে তুলে ধরবো বলে। এখানে আর বেশিক্ষণ থাকাটা মোটেই নিরাপদ নয়, তাই আপাতত কটেজে ফিরে যাচ্ছি। প্যাংগংয়ে এখন মারাত্মক ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কথা বললে, মনে হচ্ছে -ডিগ্রি চলছে। এক্স্যাক্ট টেম্পারেচারটা বলতে পারবো না, কেননা কোনো ফোনেই এখন নেটওয়ার্ক নেই। তার মধ্যে ঝিনুক বসে গেছে রান্না করতে। সত্যি ওর সাহসের তারিফ করতে হয়। এই ঠান্ডার মধ্যে কি রান্না করছে, ভেজিটেবলস কেটে সুন্দর ফাইন চালের ফ্রাইড রাইস। ভাত অলরেডি রেডি হয়ে গেছে, দেরাদুন চালের ভাত রেডি, অলরেডি রেডি হয়ে গেছে। আর এই যে এখানে ক্যাপসিকাম কাটা আছে, ওখানে গাজর পেঁয়াজ বিনস এনেছিলাম, পচে গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। বিনসও আনা হয়েছিল, দুর্ভাগ্যক্রমে বিনসগুলো সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা আর ইউজ করা গেল না। বেশ ভালোই জমবে আজকের রাত্রিরের ডিনারটা। সব রকম সস আনা হয়েছে, চিলি সস, সয়া সস, ভিনিগার, রেড সস, সব কিছুই আছে। রান্নাটা শেষ হোক, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। আমাদের ফ্রাইড রাইস রেডি। এখন ঝিনুক সার্ভ করছে প্লেটে।
দুর্দান্ত হয়েছে। একটু আগে অল্প একটু টেস্ট করে দেখলাম, একেবারে পিওর ফ্রাইড রাইসের মতনই খেতে লাগছে। সামনে থেকে একটু চেহারাটা দেখাচ্ছি। তার সঙ্গে সমস্ত রকমের সসেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভিনিগার, রেড সস, চিলি সস, সয়া সস, এছাড়া টমেটো সসও আছে, কিন্তু আমরা টমেটো সসটা প্রেফার করি না, সেই জন্য বার করিনি। এক্ষুনি আমরা খাওয়া শুরু করবো। ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়িতে রান্না করতে প্রচণ্ড রাগ হয়, কিন্তু এই ঠান্ডায় এসে গ্যাসের সামনে বসে রান্না করতে কী যে ভালো লাগলো কি বলবো। যাই হোক, এখন রান্নাবান্না শেষ, ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আজকের দিনটা একরকম ভালোই কাটলো। এখানকার ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে। কি ভাগ্যিস বাড়ি থেকে জোর করে এই থার্মালগুলো কিনিয়েছিলাম, তাও এইগুলো পরে রাতে শুচ্ছি লেপের তলায়। জানি না ঠান্ডা আর মানে রাতে কতটা কষ্ট দেবে, তবে এখনও পর্যন্ত অতটা কষ্ট হচ্ছে না। যদি সুস্থ থাকি কালকে আবার দেখা হবে। এখন গুড নাইট। আগামী পর্বে তোমাদের নিয়ে যাব লাদাখের আরেকটা স্বপ্নের মতো সুন্দর লেক সুমরিরিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো আর দেখতে থাকো হরাইজন হাইক। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।